এই মেয়েটাকে আপনাদের মধ্যে অধিকাংশ মানুষ চেনেন। মাত্র 14 বছরের একটা মেয়ে আমারা ম্যাপেল, যার বাড়িতে হাজারো সমস্যা, মেন্টাল ডিপ্রেশন, টাকার অভাব। তো সে একদিন সার্চ করতে গিয়ে প্লে বয়ের একটা দি গার্লস নেক্সট ডোর নামে বই দেখে, যেখানে সে একটা আলাদাই দুনিয়ার খোঁজ পায়। যেমন একটা সুগার ড্যাডি থাকবে যে তার উপরে প্রচুর টাকা ওড়াবে, এলে ঘুরতে নিয়ে যাবে, আনলিমিটেড শপিং করাবে, বদলে শুধু তাকে সেটা দিতে হবে যেটা সে চায়। এটা এই মেয়েটার দারুণ ফ্যাসিনেটিং লাগে এবং তার বোরিং স্ট্রাগল জীবন থেকে বেরিয়ে আসতে চায়। ওই বয়সে সে স্বপ্ন দেখতো সে একদিন দুনিয়ার নাম্বার 1 মুভি স্টার হবে। ফাইনালি 2016-তে 19 বছর বয়সে এই মেয়ে ওই ইন্ডাস্ট্রিতে পা রাখে। তখন তার নাম হয় লানা রোডস এবং সে আসতেই ভীষণ পপুলার হয়ে যায়। তার সমস্ত ভিডিও ইন্টারনেটে ঝড়ের গতিতে ভাইরাল হতে থাকে। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই লানা ইন্টারনেটের সবচেয়ে মোস্ট সার্চ স্টার হয়ে যায়। কিন্তু মাত্র 8 মাসের মধ্যেই এই ইন্ডাস্ট্রি ছাড়তে বাধ্য হয়। কিন্তু কেন? এত নেম ফেম মানি সব কিছু থাকতেও কেন ছাড়লো এই গ্ল্যামার ওয়ার্ল্ড, যেটা একসময় তার স্বপ্ন ছিল? আপনিও এর ভিডিও কিংবা কোনো না কোনো ভিডিও একবার হলেও জীবনে দেখেছেন। প্রতি মাসে প্রায় 13 বিলিয়ন মানুষ এই ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট দেখে থাকে। এই ভিডিওটা চলাকালীন আরও নতুন 28,000 ইউজার্স হয়তো এই ধরনের কন্টেন্ট দেখছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে 10 জনের মধ্যে 9 জন এই ধরনের কন্টেন্ট দেখে থাকে, আর একজন মিথ্যে বলে যে সে দেখে না। সত্যি বলতে আমরা সকলেই এই ধরনের কন্টেন্টের সাথে পরিচিত। যেই দেশে সেক্সটা একটা বড় ট্যাবু, সেখানে কেবল এক মাসে এর মতন সাইটে 356 মিলিয়ন ভিউ আসে, যার মধ্যে 96% ইন্ডিয়ান। আজ আমাদের দেশ ভারতবর্ষ এই অ্যাডাল্ট কন্টেন্ট দেখাতে 4র্থ স্থানে রয়েছে। এতদিন ধরে শুট করা ভিডিওর কয়েক মিনিটই আপনি দেখতে পান, কিন্তু এর পিছনে ঠিক কতটা ভয়ঙ্কর সত্যি লুকিয়ে রয়েছে, কতটা সত্যি আপনাকে দেখানো হয়, কি পরিমাণ শারীরিক ও মানসিক অত্যাচার লুকিয়ে থাকে। বাইরে থেকে ঝাঁ চকচকে রঙিন দুনিয়া লাগলেও কতটা অন্ধকার আর নরক এই ইন্ডাস্ট্রি। কিভাবে এখানে মেয়েরা এসে ফেঁসে যায় আর চাইলেও বেরোনো কঠিন হয়ে দাঁড়ায়। আসলে কি কঠিন সত্যি লুকিয়ে রয়েছে এই কয়েক মিনিটের ভিডিওর আড়ালে, সেই সব নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সাথে বলবো ভারতের সবচেয়ে বড় র্যাকেটের কথা, যেটা সাইপ্রাস নামের একটা দেশের সাথে কানেক্টেড ছিল, যেটা ফির হাব মানা হয়। একটা ইন্ডিয়ান কাপল, 400 মেয়ে, হাইটেক স্টুডিও সেটআপ, যা গত 5 বছর ধরে কোটি কোটি টাকার র্যাকেট চালাচ্ছে ভারতে বসে। কিভাবে এক্সপোজ হলো সমস্তটা বলবো, তো চলুন শুরু করা যাক। নমস্কার, আমি অনির্বাণ। আপনি কবে প্রথম এই ধরনের ভিডিওর সাথে পরিচিত হয়েছেন? কেউ কেউ হয়তো 18 বছর বয়সে, কেউ কেউ 16, তো কেউ কেউ তারও আগে। কিন্তু এর জন্ম আমার আপনার জন্মের অনেক যুগ আগেই হয়ে গিয়েছে। প্রাচীনকালের বিভিন্ন গুহাচিত্র, স্ক্রিপচার, এমনকি কিছু মন্দিরের দেওয়ালেও খোদাই করা আমরা এই ধরনের চিত্র দেখতে পাই। অনেক যুগ আগে ঋষিমুনিরা কামাসূত্রের বিভিন্ন বই লিখে গিয়েছেন। অনেকটা পরে ইউএসএতে প্রথম দিকে একটা নির্দিষ্ট বয়সের মানুষদের জন্য এক প্রকার অ্যাডাল্ট বই বিক্রি হতো। কিন্তু সময় বদলাতে থাকে, বাজারে আসে সিডি ও ডিভিডি। গান, মুভি হোক বা অ্যাডাল্ট কন্টেন্ট সিডি ও ডিভিডি আকারে বিক্রি হতে শুরু করে। সেই সময় শুধুমাত্র ভিভিড এন্টারটেইনমেন্ট নামের এক কোম্পানি এই ধরনের সিডি ও ডিভিডি বিক্রি করত। এরপর শুরু হয় ইন্টারনেটের যুগ, আর এখান থেকেই শুরু হয় এই ইন্ডাস্ট্রির রমরমা। বিভিন্ন ওয়েবসাইট এবং ইউটিউব লঞ্চ হলো 2006 সালের দিকে। ম্যাক টিজার, স্টিফেন ম্যানস, ফেরেস অ্যান্টন, ওসেম ইউসুফ, এই 4 বন্ধু কিছু পয়সা কামানোর জন্য নানান ওয়েবসাইট তৈরি করতেন ইন্টারনেটের। ঠিক একই রকম কিছু কন্টেন্ট একটা ওয়েবসাইটে প্রকাশ করেন, যা রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে। এই ওয়েবসাইটগুলো দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পে টু ওয়াচ সাইট, অর্থাৎ আপনাকে টাকা দিয়ে দেখতে হবে, এবং অপরটা হলো ফ্রি টিউব, অর্থাৎ বিনামূল্যে। এই সাইটগুলি মূলত ইউটিউবের মতন ডিজাইন করা হয়েছিল, কিন্তু এর সমস্যা ছিল এইখানে শুধু রি-আপলোড কন্টেন্টই পোস্ট করা যেত, যার ফলে বিভিন্ন রকমের কপিরাইটের মতন সমস্যার মুখোমুখি হতে হতো। তারপর এই 4 বন্ধু মিলে একটা নিজস্ব প্রোডাকশন হাউস খুলে ফেলেন, যার সাথে আমরা সকলেই পরিচিত। 2007 সাল আসতে আসতে মার্কেটের 70% স্টকস নিয়ে বসে থাকে। তারপর এই কোম্পানির তরফ থেকে একটা ডোমেন কেনা হয়, যার নাম রাখা হয় পর্নহাব। আমেরিকা সহ সারা বিশ্বের মার্কেটে ছড়িয়ে পড়ে এই সাইটটা। এরপর 2010 সালে নিজেদের কাজ আরও সিক্রেটিভ ওয়েতে করতে এবং লিগ্যাল ইস্যু থেকে বাঁচতে একটা প্যারেন্ট কোম্পানি খোলে, ম্যানউইন। সেখানে সমস্ত ওয়েবসাইট লিস্টিং করে দেয়। আর ঠিক সেই সময় ফ্যাবিয়ান থেলম্যান নামে এক ব্যক্তি ওই সাইটগুলি কিনে নেন। এর আগে এনার কাছে প্লেবয় সহ আরও কয়েকটা ওয়েবসাইট ছিল। এক প্রকার বলাই যায় পৃথিবীর সকল প্রকার কন্টেন্ট চলে আসে একটা মানুষের হাতে। ধীরে ধীরে এই ফ্যাবিয়ান থেলম্যান সমস্ত ওয়েবসাইটের মালিকানা নিয়ে নেয় ও গ্লোবালি এর মার্কেট করতে থাকে, যার ফলে এটি মার্কিন যুক্তরাষ্ট্র ছড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। আজ ইন্টারনেটে 4 মিলিয়নের বেশি
ওয়েবসাইট রয়েছে যা সমস্ত ওয়েবসাইটের 12% কভার করে ফেলে। আপনি এতদিন যত ওয়েবসাইটের নাম শুনেছেন সবকটি মাত্র এই লোকটা ওন করে নিজে। আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে হয়ে চলা ভুলগুলো সম্বন্ধে জানতে পারি, কিন্তু এই সব থেকে অনেক দূরে ইন্ডাস্ট্রিতে ঘটে চলা এক জঘন্যতম সত্য আমাদের থেকে অজানাই থেকে যায়। কিভাবে একটা 40 মিনিটের ভিডিওর মধ্যে ড্রাগস, ওমেন কিডন্যাপ, লাইফ থ্রেট এই সকল কিছু জুড়ে থাকতে পারে। প্রায় এই ইন্ডাস্ট্রি থেকে একের পর এক মৃত্যুর খবর আসছে। কিছুদিন আগেই 23 বছর বয়সী অ্যাক্ট্রেস সোফিয়া লিওনি মারা যায়। এটা শুধু প্রথম ঘটনা না, এর আগেও ইমিলি উইলস, ফিওনা ফিল্ডস মারা যান। যদিও এদের মৃত্যুগুলোর কারণ ড্রাগসের ওভারডোজ বলা হয়, কিন্তু এর পেছনে লুকিয়ে রয়েছে দিনের পর দিন হয়ে চলা মানসিক নির্যাতন। সম্প্রতি লানা রোডস এক পডকাস্টে বলে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে তার উপর হওয়া মানসিক নির্যাতন ও শোষণের কথা উল্লেখ করেন সেখানে। এছাড়াও আপনি যদি একটু সংবাদ মাধ্যম ঘেটে দেখেন তাহলে ড্রাগসের সাথে ইন্ডাস্ট্রির যে পুরনো সম্পর্ক রয়েছে তা আপনি বুঝতে পারবেন। গত বছর এক মহিলা তার টুইটার হ্যান্ডেলে জানান তার কিছু পারিবারিক সমস্যার জন্য বেশ কয়েক মাস ধরে ডিপ্রেশনের শিকার ছিল। সেই সুযোগে তার কাছে এই ধরনের ফিল্মের কাজ করার অফার আসে। বারবার না বলা সত্ত্বেও তাকে অনুরোধ করা হয়। শেষ পর্যন্ত সে যখন রাজি হয়ে যায় ওই ফিল্মে কাজ করার জন্য, তখন তাকে বলা হয় যে এইগুলো কোথাও পাবলিশ হবে না এবং তাকে শুটের সময় সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং এর জন্য মোটা টাকারও আশ্বাস দেওয়া হয়। কিন্তু তার কিছুই বাস্তবে প্রতিফলিত হয় না। যখনই ওই যুবতী শুটের জন্য যায় তখন দেখে নিরাপত্তার জায়গায় তার শুটিং ফ্লোরে একাধিক পুরুষ ভর্তি। এমনকি ভিডিওর শুট করার পর সেটা লিক হয়ে যায় এবং কোনো প্রকার পারিশ্রমিকও তাকে দেওয়া হয় না। এছাড়াও একবার যদি কেউ এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হয়ে যায়, বিভিন্ন মানসিক অত্যাচার থেকে শুরু করে থ্রেট লেগেই থাকে। এছাড়াও কিছু অ্যাক্ট তার উপর জোর করে চাপিয়ে দেওয়া হয় এবং আপনি জানলে অবাক হবেন, সেই 30 থেকে 45 মিনিটের ভিডিওটি আপনি যেটা দেখেন তা কমপক্ষে 10 দিন ধরে শুট করা হয় এবং এর মধ্যে অনেক কিছুই রয়েছে যা আসলেই ঘটে না। ভয়ানক শারীরিক অত্যাচার চলে, অ্যাগ্রেসিভ সেক্স, এর মতন বিভিন্ন ভিডিও জোর করে শুট করানো হয়। ভিডিওতে মেয়েদের যতটা হাসি খুশি ও স্বেচ্ছায় করছে বলে মনে হয়, বিষয়টা অতটা সত্যি নয়। অত্যাধিক ড্রাগস ও অ্যালকোহল দিয়ে তাদের সাথে এগুলো করানো হয়। এবার আপনার মনে হতেই পারে যে এত কিছু সত্ত্বেও কেন মানুষজন এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হচ্ছে। আসলে ব্যাপারটা হলো খুব কম সময়ের মধ্যে বেশি টাকা অর্জন করা ও ফেমের চক্করে মানুষ এই ফাঁদে পড়ে যাচ্ছে। দ্বিতীয়ত, হিউম্যান ট্রাফিকিং। কয়েক বছর আগে গার্লস পর্ন নামে এক ধরনের অ্যাডাল্ট ওয়েবসাইটের মালিক ম্যাথো ইজেল ও মাইকেল প্র্যাটকে গ্রেপ্তার করা হয়। কারণ হিসেবে বলা হয় তারা বিনা অনুমতিতে 100-রও বেশি প্রাইভেট ভিডিও লিক করে থাকে এবং সেটি থেকে $17 মিলিয়ন উপার্জন করেন। ভাবতে পারছেন? আসলে বিষয়টা হলো এই ধরনের অ্যাডাল্ট ফিল্মের মালিক বা ডিরেক্টররা প্রথমত বিভিন্ন অ্যাড শুট বা ম্যাগাজিন শুটের জন্য বিভিন্ন মেয়েদেরকে ডাকে ও আর্থিক প্রতিশ্রুতি দেয় ও তাদের বলা হয় তাদের কিছু করতে হবে না, কোম্পানির তরফ থেকে দেওয়া সুন্দর জামা কাপড় পরে শুট করতে হবে। ব্যাস, এখান থেকেই শুরু হয় আসল খেলা। যখন ওই মেয়েটি তার ড্রেস চেঞ্জ করে, কোনো হিডেন ক্যামেরার দ্বারা তা রেকর্ড করা হয়। এরপর এই ধরনের ভিডিও করা মানুষগুলোর কাছে দু ধরনের রাস্তা থাকে। প্রথমত, তারা এই ভিডিওগুলো অ্যাডাল্ট সাইটে প্রকাশ করে দেয়, যার থেকে তারা ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারে। কিন্তু বিষয়টা এত সহজ না। এই ধরনের কোম্পানির মালিক বা এজেন্টরা বেশিরভাগ সময় ওই ভিডিওটি দিয়ে মেয়েটিকে থ্রেট দিতে থাকে ও বিভিন্ন বিগ গ্রেট ফিল্মের কাজের কথা বলতে থাকে। এই ধরনের পরিস্থিতিতে 80% মেয়ে আত্মহত্যার রাস্তা বেছে নেয়, কিন্তু বাকি 20% মেয়ে যারা এটার বিরুদ্ধে আওয়াজ তোলে তারা জানতেও পারে না শুটের নাম করে তাদের দিয়ে বিভিন্ন লিগ্যাল পেপারে সাইন করিয়ে নেওয়া হয় এবং এর বিরুদ্ধে কেস করলেও তা আর বেশি দিন চলে না। প্রথমত, সমাজের বহিষ্কার, প্রাইভেট ভিডিও লিক এবং পরিবারের সাপোর্ট না পাওয়ার কারণে বেশিরভাগ মেয়ে অ্যাডাল্ট সাইডের রাস্তা বেছে নেয়। এরপরে শুরু হয় এই ইন্ডাস্ট্রির কালোবাজারি। একবার এই ইন্ডাস্ট্রিতে আসার পর বিভিন্ন সাইনের মাধ্যমে কন্ট্রাক্ট করিয়ে নেওয়া হয়, যার ফলে সহজে তারা এই ইন্ডাস্ট্রি ছেড়ে যেতে পারে না। এছাড়াও শুটিংয়ের টাইমে চলে রীতিমতো ড্রাগসের ওভারডোজ। একটা ভিডিও শ্যুট হতে কমপক্ষে 1.5 দিন সময় লাগে। সেই সময় যে অ্যাডাল্ট তারকাকে অত্যাধিক ড্রাগসের নেশায় রাখা হয়, যাতে শুট চলাকালীন অভিনেতা ও অভিনেত্রীদের তরফ থেকে কোনো প্রকার বাধার সম্মুখীন না হতে হয়। এরপর যদি কেউ এই ইন্ডাস্ট্রির বিরুদ্ধে কথা বলে বা ছাড়তে চায়, বিভিন্ন কন্ট্রাক্ট থাকার কারণে প্রথমত তাকে ছাড়ার অনুমতি দেওয়া হয় না, না হলে তাকে তার পর্যাপ্ত পরিমাণ অর্থ দেওয়া হয় না। এমনকি জীবন পর্যন্ত নিয়ে নেওয়া হয়, কাক পক্ষী টের পর্যন্ত পায় না। ভারতে পর্ন দেখা ইল্লিগাল নয়, কিন্তু পর্নোগ্রাফির কন্টেন্ট বানানো ইল্লিগাল। ভারত সরকার প্রথমে 2015, পরে 2022-এ 63টা পর্ন সাইট ব্যান করে দেয়, কিন্তু তাতেও কিচ্ছু এসে যায় না। বিভিন্ন ডোমেন নাম চেঞ্জ করে আলাদা আলাদা ওয়েবসাইট চলেই আসে। তাছাড়া ভিপিএন অন করে বিভিন্ন দেশের সার্ভার থেকে এইসব কনজিউম করাই যায়। রিসেন্টলি ইন্ডিয়াতে বিশাল বড়
পর্ন র্যাকেট এক্সপোজ হয়েছে, যেটা সাইপ্রাসের সাথে কানেক্টেড। সাইপ্রাস হলো এমন একটা দেশ যাদের কর্পোরেট ট্যাক্স অনেক অনেক কম, যার জন্য যত বড় অ্যাডাল্ট প্রোডাকশন নাম জানেন সেই সব কটার হেডকোয়ার্টার সাইপ্রাসে। এখান থেকেই বিভিন্ন দেশে অপারেট করা হয়। তো নয়ডার এক কাপল উজ্জ্বল কিশোর এবং নীলু শ্রীবাস্তব ইন্ডিয়াতে বসে গত 5 বছর ধরে অসহায় মেয়েদের হাতিয়ার করে এই র্যাকেট চালিয়ে যাচ্ছিল। একটা সাইপ্রাস বেসড কোম্পানি টেকনিয়াস লিমিটেড এক্স স্ট্রাইপ চ্যাটের পর্ন ওয়েবসাইট অপারেট করে, তাদের সাথে কাজ করছিল এরা। দিল্লি এনসিআরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়ে ফেসবুকে একটা ichato.com নামে ফেসবুক পেজ খুলে অ্যাড চালায়, যেখানে বলা হয় ওয়েব ক্যাম মডেলিং এর জন্য, যেখানে ভালো টাকা দেওয়া হবে। যেই মেয়েরা এখানে অডিশন দিতে আসতো তাদের ফোর্স করে লোভ দেখে পর্নোগ্রাফিক কন্টেন্ট বানাতো। কম সময়ে লাখ লাখ টাকার অপারেশনে অনেকেই এই কাজ করত। সাইপ্রাস থেকে এখানে ট্রানজাকশন হতো ক্রিপ্টোকারেন্সিতে। তো কোটি কোটি টাকার ট্রানজাকশন মাসের পর মাস হচ্ছিল, যেটা ইডির চোখে পড়ে এবং কোথা থেকে আসছে খোঁজ নিতে চক্ষু চড়ক গাছ হয়ে যায় এবং রেড করে হাতে নাতে ধরে। সমস্ত টাকা বাজেয়াপ্ত করে, হাইটেক স্টুডিও সিল করে। দুজন কাপল সহ সেখানে যারা কাজ করতো প্রত্যেককে ধরে পুলিশ। 2021-এ শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা অ্যারেস্ট হয় এই ধরনের কন্টেন্ট প্রডিউস করার জন্য। প্রচুর ইন্ডিয়ান কন্টেন্ট এই ধরনের ওয়েবসাইটে লিস্টিং রয়েছে পর্নের আন্ডারে, আর যার ভিউজ সবচেয়ে বেশি। এইগুলো তো আর বিদেশে শ্যুট হচ্ছে না, আমাদেরই আশেপাশে বিভিন্ন বাড়িতে বিভিন্ন ফ্ল্যাটে এইসব হচ্ছে, আমরা কেউ জানতে পর্যন্ত পাচ্ছি না। কম বয়সে অভাবী মেয়েদের টার্গেট করা হয় বা বিভিন্নভাবে তাদের ব্ল্যাকমেল করে লোভ দেখিয়ে এইসব বানানো হয়। শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম থেকে কত ছোট ছোট মেয়ে পাচার হচ্ছে তার কোনো হিসাব নেই, যাদের দেশের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশেও পাঠানো হচ্ছে। সরকারের এই বিষয়ে ভাবা উচিত। একটা কথা খুব প্রচলিত আছে, একবার যেই জিনিস ইন্টারনেটে আসে তা কোনোদিনও ইন্টারনেট থেকে মুছে যায় না। অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত বিখ্যাত তারকা সানি লিওন ও মিয়া খালিফা বেশ কয়েক বছর আগে ইন্ডাস্ট্রি ছেড়েছে ও ইন্টারনেট থেকে তাদের বিভিন্ন ভিডিও তুলে নেওয়ার আর্জি জানিয়েছে, যার জন্য তাদের বেশ ভালো পরিমাণ অর্থ দিতে হয়েছে। কিন্তু সত্যিই কি ইন্টারনেট থেকে সব মুছে গেছে? রানা রোডস বলে, আমি টাকা পয়সা সব দিতে রাজি, শুধু ভিডিওগুলো ইন্টারনেটে না থাকুক। কিন্তু সেটা হবে কি? আজও যদি ইন্টারনেটে গিয়ে দেখা হয় কোথাও না কোথাও তাদের ভিডিওর কোনো না কোনো অংশ ঠিক পাওয়া যাবে। এর বিরুদ্ধে তার লিগ্যাল অ্যাকশন নিয়েও বেশ কিছু করতে পারবে না। তার কারণ এই অ্যাডাল্ট কোম্পানিগুলো তাদের মূল সাইট থেকে এই সমস্ত ভিডিও ডিলিট করে দিলেও তাদের কোনো না কোনো ডোমেন সাইটে তা রয়েই গিয়েছে। ওই অভিনেতা অভিনেত্রীদের পক্ষে এই কোম্পানিগুলোর থেকে জেতা সম্ভব নয়। আমাদের পৃথিবীর জনসংখ্যা 8 বিলিয়ন এবং এই মুহূর্তে সব থেকে বেশি অ্যাডাল্ট সাইট পর্নহাবের অ্যাক্টিভ ইউজার 13 মিলিয়ন। আমাদের ইন্টারনেটে প্রায় 12% জুড়ে রয়েছে অ্যাডাল্ট ভিডিওগুলো। তো এবার আপনি ভেবে দেখুন, এদের মালিক পক্ষের সাথে কি কোনোভাবে অ্যাডাল্ট অ্যাক্টর বা অ্যাক্ট্রেস পেরে উঠবে? না কোনো সাধারণ মানুষ এদের কিছু করে নিতে পারবে। ঝাঁ চকচকে গ্ল্যামার ওয়ার্ল্ড দেখালেও ভীষণ অন্ধকার আর ভয়ঙ্কর এই জগৎ। যারা একটু বেশি টাকার জন্য এইগুলো করবে ভাবছেন, সাবধান হয়ে যান। সানি লিওন, মিয়া খালিফা, লানা রোডসদের পডকাস্টগুলো শুনুন, কতটা যন্ত্রণা আর কষ্টের জীবন বুঝতে পারবেন। সম্মান বলে আর কিছুই থাকবে না। একটা ভিডিও ইন্টারনেটে এসে গেলে বাড়িতে মা বাবা ভাই বোনদের সাথে নর্মাল জীবন লিড করতে কোনোদিনও পারবেন না। আর এই ধরনের কন্টেন্ট দেখাটাও মারাত্মক ক্ষতিকর। ভাবেন কয়েক মিনিটের তো ব্যাপার, কয়েক সেকেন্ডের সেন্সেশন, কিন্তু এর ভয়ঙ্কর দিকটা জানলে আজই দেখা ছেড়ে দেবেন। অনেকেই ভাবেন এটাই লাস্ট, আর দেখবো না, কিন্তু ছাড়তে পারেন। পর্ন অ্যাডিক্ট হয়ে গেছেন, কিভাবে দেখা ছাড়বেন সেটা নিয়ে ডিটেলস ভিডিও করে লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, গিয়ে অবশ্যই দেখুন। অ্যান্ড প্লিজ ডু কমেন্ট নেবেন, কারণ এই ধরনের ভিডিও আমি আনতে থাকবো, যেগুলো নিয়ে কথা বলা খুব দরকার। বিকজ নট এভরি ভয়েস ইজ হার্ড, বাট অনির্বাণ স্পিক্স।